ময়মনসিংহ মেডিকেলের আঁতুড়ঘর। প্রতি বছর ময়মনসিংহ থেকে সবসময় টপার হয়। প্রতি বছর ময়মনসিংহ থেকে অনেকেই ভালো রেজাল্ট করে। সেই ময়মনসিংহের কিছু শিক্ষার্থীর মুখ থেকে আমরা আজকে জানবো তাদের অ্যাডমিশনের জার্নি। আমি সিফাতুল ইসলাম আলভি। এবার 38তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমি আরাফাত আহমেদ স্বপ্নিল, এবার 506তম হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমি আগে জয়নুল্লাহ ইয়াদ 224তম হয়ে ঢাকা মেডিকেলে সুযোগ পেয়েছি। আলভি, এই যে প্রিপারেশনের একটা জার্নি নিলি এবং তোর সাথে তো আরো অনেক স্টুডেন্ট ছিল, তো অনেকেরই মার্ক কাছাকাছি থাকে। দেখা যায় যে একটা কোচিংয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এক একজন হয়, কিন্তু অ্যাডমিশনের রেজাল্টে গিয়ে দেখা যায় অনেক বেশি ভ্যারি করে। দেখা গেছে কোচিং অনেক ভালো করতেছে, তার অ্যাডমিশনে অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট অনেক সময় করতে পারে না। অথবা দেখা গেছে যে কোচিংয়ে যে ছেলেটা রেগুলার খুব তত ভালো করতেছে না, অ্যাডমিশনে খুব ভালো রেজাল্ট করতেছে, বা অনেকের চান্স পাওয়ার মতো চান্স মিস যায়। তো এই যে মেডিকেল অ্যাডমিশনটা যে এত আনপ্রেডিক্টেবল একটা বিষয়, কেন তোর কাছে কি মনে হয় যে মেডিকেল অ্যাডমিশনটা কেন আনপ্রেডিক্টেবল? ভাই আসলে মেডিকেলে ভালো একটা রেজাল্ট করতে গেলে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। আসলে দেখা যায় যে কোচিং, আমি যেহেতু মোটামুটি অনেকগুলা কোচিং এর সাথে যুক্ত ছিলাম, দেখা গেছে রেগুলার 6টা-7টা করে পরীক্ষা দিছি, মানে টানা অফলাইনে। তো আমি অফলাইনে না অফলাইন? অফলাইনে অফলাইনে তুই টানা 6টা-7টা 6-7টা এক্সাম দিতি? মানে একটা শুরু করতাম 2টা থেকে, একদম হচ্ছে দেখা গেছে আধা ঘন্টা করে পরীক্ষা দিছি, এরকমও দেখা গেছে যে আধা ঘন্টা পরীক্ষা দিয়া আধা ঘন্টার মধ্যে শেষ করছি, কইরা অন্যটাতে যাই অ্যাটেন্ড করছি, ওইটা শেষ করে তারপরে বাসায় গেছি, দেখা গেছে 7টার দিকে বাসায় গেছি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে আবার পড়া শুরু করছি। মানে এরকম, মানে যাতে নিজের পরীক্ষার হলে যাতে চাপটা যাতে ধরে রাখতে পারি, যে কোয়েশ্চেন অনেকগুলা বিভিন্ন রকমের কোয়েশ্চেন, দেখা গেছে যে এই কোচিং এর কোয়েশ্চেনটা এরকম, আবার অন্য কোচিং এর কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু প্যাটার্ন ডিফারেন্ট থাকে, মানে প্যাটার্নের একটা ব্যাপার থাকে। তো আমি চেষ্টা করতাম বেশি বেশি পরীক্ষা দেওয়ার, যার কারণে দেখা গেছে যে অনেক রকম মানে বিভিন্ন ভ্যারাইটিস এর কোয়েশ্চেন আমি সলভ করছি। তখন হচ্ছে মানে মোটামুটি সব ধরনের সাথে আমি এটা পরিচিত ছিলাম। মানে সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন, মিডিয়াম প্রশ্ন, সব টাইপের সাথে তুই অ্যাকাস্টম ছিলি। জি ভাইয়া। এখন দেখা গেছে যে বিভিন্ন কোচিং এ যেহেতু যুক্ত ছিলাম, তো দেখতাম যে এক এক কোচিং এ এক এক মানে টপার ছিল। তো আমার মার্ক মোটামুটি 85+ থাকতো সবগুলো কোচিং এ, মানে যেগুলা পড়ে যেতাম 90+ মোটামুটি থাকতো, আর যেগুলা মানে এমনি মোটামুটি দেখা গেছি বা দেখা যায় নাই মোটামুটি 80+ থাকতো। 80 নিচে তো কোনো একটা আসে নাই। আর কোচিং এ যারা টপ করতো, এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর আসলে কাজ করে। প্রথম হচ্ছে কোচিং এর যে এনভায়রনমেন্টটা, এখানে দেখা যায় অনেকে দেখাদেখি করে, এটা একটা ব্যাপার। আবার অনেকে আছে যে শুধুমাত্র কোচিং এ টপ করার জন্য পড়ে আসে, যে আমার কোচিং এ টপ করতে হবে, তো এটা একটা ব্যাপার। আবার অনেকে চিন্তা করে যে আমার মানে অমুকের থেকে বেশি না পাইলে আমার মান সম্মান থাকবে না, তো এই চিন্তা ভাবনা করে অনেকে পড়ে আসে। মানে অনেকে আবার দেখা যায় কোচিং এর কিছু স্পেশাল টপিক আছে কিন্তু, যে এই টপিক থেকে কোশ্চেন গুলো বেশি আসে, তারা করে যে আচ্ছা এই টপিকগুলো আমি একটু ভালো মতো পড়ে যাই। তো দেখা যায় যে ওইগুলা টপিক থেকে 90% কোশ্চেন চলে আসে, এবং তাদেরও মার্ক ওই 95-96 এরকম চলে আসে। তো এই দিক থেকে বলা যায় যে এটা খুবই খারাপ একটা কাজ, যে কোচিং এর প্যাটার্নটা বুঝে ফেলা, মানে কোচিং এর প্যাটার্নটা বুঝে ফেলে ওই টপিকগুলো বেশি করে পড়া। মানে বেসিক বিষয়টা হচ্ছে যে দ্য গোলটা, যে আমার বড় গোল, লার্জার গোল, মেডিকেলে চান্স পাইতে হবে, সেই গোলটা না থেকে অনেকে কোচিং এর মধ্যে হয়ে যায় কি কোচিং এ ভালো করা টার্গেট থাকে, ভালো করতে হবে, এরকম ব্যাপার অনেকের মানে কাজ করে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে কোচিং এ তো মোটামুটি কোনো চাপ থাকে না, যে কোচিং এ যে ভাইয়ারা গার্ড দেয়, অনেকে আছে যে পাত্তাই দেয় না, যে ভাইয়ারা গার্ড দিছে কি হয়েছে, আচ্ছা আমি একজনকে জিজ্ঞেস করি কিছু একটা, আচ্ছা সে তোমাকে বলে দিবে, মানে এরকম একটা ব্যাপার থাকে। তো এরকম করতো আর কি, মানে অনেকে। তারপরে হচ্ছে আবার পরীক্ষার হলে একটা যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে কোচিং এর মধ্যে মনে হয় না ওরকম চাপ, মনে হয় না যে কোচিং আছে, মানে যারা টপার লেভেলের তাদের মনে হয় যে কোচিং এ আজকে কম পাইছি, আচ্ছা সমস্যা নাই, বা অনেকে দেখা গেছে মানে এরকম আর কি, পাত্তা দিচ্ছে না বা এরকম, মোটামুটি টেনশন ফ্রি পরীক্ষা দিছে। কিন্তু মেইন পরীক্ষাটা যখন দেওয়া হয়, তখন মানে যে টিচাররা আমাদেরকে গার্ড দেন, তাদের সাথে কিন্তু আমরা পরিচিত না, তাদের কাউকে চিনিস না, এনভায়রনমেন্ট অপরিচিত, সবকিছু আসলে একটা হচ্ছে ইফেক্ট ফেলে। হ্যাঁ, ওইটা একটা ইফেক্ট ফেলে। তারপরে একটা টেনশন থাকে যে আজকে যদি ভালো করতে না পারি তাহলে মানে কি হবে, মান সম্মান থাকবে না, বা হচ্ছে আজকে চান্স মিস গেলে আমার কি হবে, হ্যাঁ হ্যাঁ, আশেপাশের মানুষ কি বলবে, মানে এরকম ব্যাপারগুলো কাজ করে, যেগুলো আসলে ওই টাইমে অনেক বেশি প্রেশার ফেলে মাথার মধ্যে। আর এই জিনিসটাই হচ্ছে রেজাল্ট খারাপ হওয়ার একটা মানে মেইন কারণ। আবার অনেকে আছে কোচিং এ এভারেজ মার্ক পায়, তাদের টার্গেট থাকে যে না আমার কোচিং এ এভারেজ মার্ক আছে ঠিক আছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে মেইন পরীক্ষা যে ওইটাতে যায় আমার একটা ভালো রেজাল্ট করতে হবে। এবং তারা দেখা যায় যে কোশ্চেনগুলো প্রবলেম হয়, মানে আমি যেটা আর কি করতাম, যে আমার যে টপিকটা আমি কোচিং এ ভুল করছি, আমি কি করতাম ওই টপিকটা বের করে ওই যে কোশ্চেনটা আমি ভুল করছি, ওই কোশ্চেনটা আমি যা মার্ক করতাম, রেড মার্ক করে রাখতাম, যে এটা হচ্ছে আমি এই কোচিং এ ভুল করছি, তো তখন লিখে রাখতাম। পরবর্তীতে যখন এই টপিকটা আমি যখন আরেকবার
মানে নতুন করে পড়তে গেলাম, তখন হচ্ছে ওই লাইনটা কিন্তু আমি মানে যেহেতু রেড মার্ক করা সহজে চোখে পড়তেছে, তা আমিও এটা দেখা গেছে মাথায় সেট থাকছে যে এটা আমি মানে যাতে পরবর্তীতে আর ভুল না হয় আর কি। আচ্ছা রিয়াদ, আমাদের যে ডিভিশনাল এক্সাম হয়েছিল ময়মনসিং একটা, সেটাই তুমি সেকেন্ড হয়েছিলা। তো এই যে বড় একটা, ওইখানে প্রায় 1500-র মতো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এই যে বড় একটা এক্সামে তুমি সেকেন্ড হইলা, ভালো রেজাল্ট করলা, এইটা তোমার অ্যাডমিশন জার্নিতে কতটুকু হেল্পফুল ছিল? ভাইয়া সত্যি বলতে এটা প্রভাবটা ছিল অনেক। যখন আমি ময়মনসিংহে সেকেন্ড হয়েছি তখন মনে হয়েছে ময়মনসিং থেকে যেহেতু প্রতি বছর অনেকজন চান্স পায়, তাহলে যেহেতু আমি সেকেন্ড হয়েছি, যদি চেষ্টা করি তাহলে আমি আই হোপ ভালো কিছু একটা করতে পারবো। মানে এটা তাহলে এক্সামটা তোমার একটা কনফিডেন্স বুস্টার ছিল? হ্যাঁ ভাইয়া অবশ্যই, যেহেতু আমি গ্রামে ছিলাম তেমন একটা সুযোগ পাইনি, ইভেন আমার কলেজ থেকে আগে কেউ তেমন চান্স পাই নাই, কিন্তু যখন আমি দেখতে পাচ্ছি এমন একটা এক্সামে প্লেস করতে পারছি, তখন এটা আমার কনফিডেন্স লেভেল অনেক হাই করছে। তো ময়মনসিং থেকে 4 থেকে 5 ঘন্টা ট্রেনে করে এসে তুমি জাস্ট এক্সাম দিছো, দিয়ে আবার চলে গেছো? জি ভাই। মানে বিশাল একটা বিষয়। মানে তোমার এই ডেডিকেশনটা কোথা থেকে আসলো যে না, আমার একটা এক্সাম 5 ঘন্টা দূরে গিয়ে আমার একটা এক্সাম দিতে হবে? ভাই এটা স্টার্ট হয়েছিল মূলত আপনাদের একটা এক্সাম দিয়ে, নাম ছিল মেডিকেল অ্যাপটিটিউড, অনলাইনে যেটা নিছিলাম। অনলাইনে। এটা 23 বেসের সাথে দিছিলাম, হুম। দেন 47তম না হয় 41তম মনে হয় হয়েছিলাম, তখন ওইখানে একটা কনফিডেন্স পাই যেহেতু আমি 23-এর সাথে পাচ্ছি, তাহলে চেষ্টা করলে ভালো কিছু করতে পারবো। মানে ওই যে তোমার জার্নিটা শুরু হলো, এবং এই মোটিভেশন তোমাকে হচ্ছে যে সেই ময়মনসিং, মানে 4 ঘন্টা ট্রেনে করে এনে একটা পরীক্ষা দেওয়া হয়েছে। যে তোমার অ্যাডমিশন জার্নিতে তুমি কিসে বেশি ফোকাস দিছো? তুমি কি পড়ার প্রতি বেশি ফোকাস দিছিলা নাকি এক্সাম দেওয়ার প্রতি বেশি ফোকাস দিছিলা? মানে তোমার প্রিপারেশনটা কি এক্সাম ওরিয়েন্টেড বেশি ছিল নাকি তোমার বুক ওরিয়েন্টেড, পড়া ওরিয়েন্টেড বেশি ছিল? ভাই আমি যতটুকু পড়ছি তার চেয়ে বেশি এক্সাম দিছি, প্র্যাকটিস করছি। আমি ফার্স্ট ইয়ারের দিকে ততটা পড়তে পারি নাই, যেহেতু এত কিছু জানতাম না সত্য কথা বলতে। যেটা সেকেন্ড ইয়ারের দিকে যে এক্সাম দেওয়া স্টার্ট হয়েছে, ভুলগুলো দেখতেছি, সেই অনুযায়ী প্র্যাকটিস করতেছি, আর যতটুকু প্রয়োজন ততটুকু পড়ছি। মেডিকেল ভর্তি পরীক্ষাটার এক্সাম হলে এক্সপিরিয়েন্সটা তোমার কি ছিল? যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা এক্সাম দিতে যে গেলা, কোথায়? ময়মনসিং এ সেন্টার ছিল। এক্সাম হলে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এক্সাম হলে আমি যেহেতু আগে অনেক এক্সাম দিয়েছি, একদম নার্ভাসনেস কাজ করে নাই। আচ্ছা। সাধারণ একটা এক্সামের মতোই মনে হয়েছে। অনেক প্রশ্ন যেহেতু প্র্যাকটিস করছি, তাহলে এটা দেখা গেছে আমার মোটামুটি সবগুলাই কমন ছিল। মানে তাহলে তোমার এক্সাম হলে আসলে কোনো ভয় কাজ করে না? ভয় কাজ করে নাই, সাধারণ একটা এক্সামের মতো দাগিয়ে চলে আসছি। আচ্ছা স্বপ্নিল, তোর মেডিকেল অ্যাডমিশনের যে প্রিপারেশন জানিয়েছিল, এটা কি মূল বই ভিত্তিক ছিল নাকি মূল বইয়ের সাথে তুই আরো অনেক সহায়ক বই, অনেক কিছু দেখছিস? আচ্ছা, আসলে ভাইয়া আমার মূল প্রিপারেশন ছিল মূল বই ভিত্তিক ছিল। তো মূল বইয়ের বাইরে যে ইনফরমেশনগুলো ছিল আমি এগুলো বিভিন্ন সহায়ক বই, যেমন বিভিন্ন কোচিং এর ডাইজেস্ট, কম্পিনিয়ন বুক, সেগুলোর কম্বিনেশন মিলিয়ে আমি আসলে এক্সট্রা পার্টটুকু আমি আর কি কমপ্লিট করি। কিন্তু মূল বেসিস বলতে গেলে আমার মূল বইটাই ছিল আমার মূল বেসমেন্ট। মানে একদম, মানে তুই কি মূল বইয়ে বেশি ফোকাস দিছিস না এক্সট্রা ইনফোতে বেশি ফোকাস দিছিলি? ফোকাসটা কোথায় ছিল? কারণ যেহেতু আগের সেশনে এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসছিল বায়োলজিতে অনেকগুলা, সেটা এবছর অ্যাডমিশনে একটা হাইপ ক্রিয়েট করছে যে এক্সট্রা ইনফো থেকে আসে, এক্সট্রা ইনফো থেকে আসে। তো মূল প্রিপারেশনটা কি মূল বই ভিত্তিক ছিল? মানে গাজী আজমল, আবুল হাসান স্যার, ওদিক থেকে তপন স্যার, ইসাক স্যার আর হাজাইন আক্তার, এই বইগুলোতে বেশি ফোকাস ছিল, নাকি যেহেতু আগের বছর এক্সট্রা ইনফো থেকে বেশি প্রশ্ন আসছে এক্সট্রা ইনফো নিয়ে খুব বেশি প্যারা খাইছিস? আসলে ভাই আমি যখন মানে বুঝতে পারলাম অনেক বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে যে আসলে প্রতি বছর নতুন নতুন কিছু কোশ্চেন অ্যাড করা হয় এক্সট্রা সিলেবাস থেকে, জাস্ট ট্র্যাপের মতো করে, যাতে আমরা এক্সট্রা সিলেবাস নিয়ে বেশি টেন্সড থাকি। তো সেক্ষেত্রে আমি এই জন্য সেগুলো নিয়ে বেশি না ভেবে মূল বই ভিত্তিক প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমাদের অধিকাংশ মার্কটা সেটার উপরই ডিপেন্ড করে। আর শেষ দিকে যখন মনে হয়েছে কিছু মার্ক গেইন করা দরকার, কারণ আমাদের যে র্যাঙ্ক ডিসাইডার মার্কগুলো থাকে, সেক্ষেত্রে আমার বিভিন্ন যে কোচিং এর ডাইজেস্টগুলো ফলো করার চেষ্টা করেছি, যেখানে শুধুমাত্র এক্সট্রা ইনফোর মূল দাগানো লাইনগুলো থাকে, তো সেগুলো আমি জাস্ট রিভাইজ করেছি শেষের দিকে। আচ্ছা, আমাদের কোনো ম্যাটেরিয়ালস তোর অ্যাডমিশন জার্নিতে কি হেল্প করেছে? হ্যাঁ অবশ্যই। আমার শেষ মুহূর্তে যখন দেখি যে আসলে আমি মূল মানে এক্সট্রা রাইটের যে পার্টটুকু পড়েছিলাম সেগুলো আমি মনে করতে পারছি না, তখন শেষ মুহূর্তে আমি আপনাদের পেজ থেকে যেই ম্যাটেরিয়ালসগুলো দেখি, যেমন এক্সট্রা ইনফো হিরো, লাস্ট সাজেশন, তো সেগুলো আমি সাথে সাথে অর্ডার করি। অর্ডার করে পাওয়ার সাথে সাথে সেই দাগানো লাইনগুলো আমি আগে মুখস্থ করি, আবার নিজের মতো করে দাগাই। তো শেষ মুহূর্তে যাওয়ার আগেও আমি সেই ইনফরমেশনগুলো একবার রিভাইজ করে যাই, যেটা আমার কনফিডেন্স গেইন করতে অনেক হেল্প করে। কনফিডেন্স বুস্টার ছিল। তো তুমি হচ্ছে অনেকগুলা কোচিং এ ছিলা, এক্সাম দিছো অনেকগুলাতে,
তো এখানে রুটিনটা কিভাবে মেনটেন করতে হয়, কারণ সব কোচিং এর তো এক্সামের রুটিন কখনোই সেম হয় না। জি ভাইয়া। তো রুটিনটা কিভাবে মেনটেন করতে বা পড়তা কিভাবে, মানে ধরো তুমি একদিনে বললা যে সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি পরীক্ষা দাও, ধরো একদিনে তুমি 3টা পরীক্ষা দিবা, 3টার জন্য তো সাইমultaneously প্রিপারেশন নেওয়া কঠিন, তো তুমি কিভাবে আসলে মেনটেন করছো হ্যাঁ, বিষয়টা? আসলে প্রথমে যখন আমরা মানে মেইন কোর্সটা যখন লঞ্চ হয় হ্যাঁ। তখন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মানে ক্লাস ক্লাস হইতো, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হতো। তখন হচ্ছে আমার মেইন একটাই ছিল, তখন একটা মেইন ধরে আমি মানে প্রথমে শেষ করি। ইয়েস। পরে তখন হচ্ছে অন্যান্য জায়গায় পরীক্ষা দিতাম, যেহেতু এইচএসসি তে আমার পড়া মানে মোটামুটি পড়া আছে, সবগুলা চ্যাপ্টার আমি শেষ করছি প্রি মেডিকেলে, সো আমার মোটামুটি সবগুলা চ্যাপ্টার পড়া ছিল এইচএসসি আগে। তাহলে আমার পরে যখন বিভিন্ন কোচিং ভর্তি হলাম, সবগুলা কোচিং এ যখন গেলাম তখন হচ্ছে একটাকে মেইন ধরছি, যেটা মেইন ধরছি ওটার পড়াটা আমি একদম ভালো মতো পড়ে যেতাম। আর যেগুলো হচ্ছে যা পরীক্ষা দিতাম ওইগুলা জাস্ট খালি চোখ মানে ওই টপিকটা একটু জাস্ট চোখ উল্টায় মানে চোখটা বলে যেতাম যে যে এইগুলা হচ্ছে একটু ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকে আসবে, আর যেগুলো আনইম্পর্টেন্ট সেগুলো হালকা টুকটাক দেখে যেতাম আর কি। এভাবে মানে পড়ে গেছি। মানে মূল বিষয় যেটা যে একটাকে প্রাইমারি ধরছো, বাকিগুলোরে সেকেন্ডারি ধরছো। হ্যাঁ। আর অনেক জায়গায় বেশি বেশি এক্সাম দিছো তো তুমি মূলত সিলেবাসটা শেষ হওয়ার পরে, মানে সিলেবাস ইনকমপ্লিট রেখে তো আর না, না সিলেবাসটা আগে শেষ হয়েছে, গুছাইছে, দেন তুমি হচ্ছে যে বেশি বেশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিটাকে যাচাই করছো। এটাই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, কারণ অনেক বাচ্চা ফার্স্ট ভাবে যে যারা টপার করে, যেমন আলভি 38 ও 38তম হয়েছে, এখন ওর থেকে যখন দেখবা যে সব জায়গায় ওর পোস্টটা, তখন মনে হবে যে আরে ভাইয়া তো সব জায়গায় পড়ছে, আমাকেও সব জায়গায় পড়তে হবে। এখন সব জায়গায় তুমি গিয়ে সব জায়গায় ক্লাস শুরু করলা, সব জায়গায় এক্সাম দেওয়া শুরু করলা, তোমার সিলেবাসই শেষ হলো না, তখন কিন্তু তুমি বিপদে পড়বা। কিন্তু আগে সিলেবাসটা গুছিয়ে দেন নিজেকে তুমি জাজ করো, সেটা একটা বিষয়। আচ্ছা আলবি, মেডিকেল ভর্তি পরীক্ষায় তো 5টা সাবজেক্ট, কোন সাবজেক্টটায় মনে হয় যে তোমার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, বা কোন সাবজেক্টটা পড়তে গিয়ে তুমি সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছো? ভাই, আসলে মেডিকেলে তো বায়োলজিতে 30 নাম্বার, আর হচ্ছে ফিজিক্স 20, কেমিস্ট্রি হচ্ছে 25। এখন মোটামুটি আমি অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি বেনিফিট যেটা মানে পাইছি সেটা হচ্ছে এইচএসসির বেসিক কেমিস্ট্রিতে ভালো থাকার কারণে কেমিস্ট্রিটা একটু অনেক বেশি মানে বেনিফিট পাইছি। আর পাশাপাশি ফিজিক্স যেহেতু অনুশীলনী কোয়েশ্চেন, তারপর হচ্ছে বইয়েও মোটামুটি জ্ঞানমূলকগুলো কম তুলনামূলক, তাই ফিজিক্সটাও মোটামুটি সহজভাবেই মানে পড়া গেছে। আর জুলজিটা আমার মানে বরাবরই ফেভারিট ছিল, মানে একদম প্রথম থেকেই জুলজিটাও প্রবলেম হয় নাই আমার। মোটামুটি প্রবলেম হচ্ছে জিকেতে আর হচ্ছে বোটানিতে, মানে ইংলিশটা মোটামুটি পারা গেছে, কিন্তু হচ্ছে আমি যা মানে সবসময় লাগতো যে বোটানিটা হয়তো বা এক্সট্রাটা একটু বেশি পড়া উচিত, মানে স্যাটিসফ্যাকশন আসতো না বোটানি পড়া। অনেক ইনফরমেশন বোটানি। জি ভাইয়া। জুনিয়রদের উদ্দেশ্যে তুমি বলো যে আসলে ওদের অ্যাডমিশনের প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, যে এই যে কেউ যদি চিন্তা করে যে আলবি ভাইয়ের মতো সে 38তম হবে মেডিকেলে, সো তার প্রিপারেশন প্যাটার্নটা, এই যে যারা 25 ব্যাচে আছে এখন, ওদের তো সামনে এইচএসসি দেন অ্যাডমিশন টেস্ট, সো ওদের প্রিপারেশনটা কিভাবে শুরু করা উচিত? ভাই, এইচএসসি 25 যারা আছে আমি মনে করি যে তাদের প্রথমে হচ্ছে মানে যাদের প্রি মেডিকেল করা নাই তারা তো মোটামুটি একটু তুলনামূলক পিছায় আছে, আর শর্টের বাইরের চ্যাপ্টারগুলো তাদের পড়া নাই। আমি তাদেরকে বলবো যে তারা যাতে ওই যে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো আছে এখন টুকটাক একটু পড়ে ফেলা, কারণ পরবর্তীতে যখন ফাইনাল মানে যখন এইচএসসি পরীক্ষাটা হবে তখন কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু কোচিংগুলা মানে কার্যক্রম শুরু করে দেবে। তখন হচ্ছে আমরা মানে তারা যদি ওই চ্যাপ্টারগুলো আগে পড়া থাকে তাহলে কোচিং এর সাথে কোপ আপ করাটা অনেক বেশি সহজ হবে। এটা মানে তাদেরকে বলবো নতুন করে সমন্বয় নিয়ন্ত্রণ, মানব জীবনের ধারাবাহিকতা, এই অধ্যায়গুলো নতুন করে কেউ যদি ফার্স্ট বার শোনে তার মাথায় ঢুকবে না। তাছাড়া স্পেশালি ইয়াতে বোটানিতে শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা অনেক বেশি মুখস্থ করা লাগে। কোষ রসায়ন, হ্যাঁ কোষ রসায়নের তুলনায় শৈবাল ছত্রাকের ইনফো বেশি, অনেক কঠিনও। আমি ব্যক্তিগতভাবে পুরো বায়োলজি বইয়ের 24টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় যদি আমি ব্যক্তিগতভাবে ভয় পাই বা আমার কাছে ব্যক্তিগতভাবে খারাপ লাগে, সেটা শৈবাল ছত্রাক। মানে এত ইনফরমেশন, ভয়ঙ্কর ইনফরমেশন হচ্ছে এই অধ্যায়টার মধ্যে। তাছাড়া এখান থেকে অনেক সময় মানে এক্সট্রা রাইটার থেকে বেশি কোয়েশ্চেন আসে, মেইন বই থেকে কম আসে। তো আমি জুনিয়রদেরকে এটাই বলবো যে এরকম যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো একটু মানে দেখে রাখা, নাহলে পরবর্তীতে যায় এটার মাসুল দেওয়া লাগে। আচ্ছা, প্রি মেডিকেল নিতে গিয়ে প্রি মেডিকেল কোর্স শুরু করতে গিয়ে, যেমন এখনো 3-4 মাস আছে, আমরা অনলাইনে যারা পড়াচ্ছি আমরা প্রি মেডিকেল প্রজেক্ট শুরু করছি, স্টুডেন্টদের একটা কমন কোয়েরি, ভাইয়া আমার এইচএসসি সিলেবাসে অনেক গ্যাপ, মেডিকেলে পড়তে চাই বাট এইচএসসি সিলেবাস এখনো ভালোভাবে কমপ্লিট হয় নাই, কিছু গ্যাপ রয়ে গেছে, তো প্রি মেডিকেল করা কি আসলে উচিত কিনা? প্রি মেডিকেল তো এরকম না যে প্রি মেডিকেল করলে এইচএসসি খারাপ হয়ে যাবে, কারণ প্রি মেডিকেলে কিন্তু সেই টপিকগুলো সেই চ্যাপ্টারগুলোই পড়ানো হয় যেই চ্যাপ্টারগুলো এইচএসসি আছে। তাহলে আমি যখন হচ্ছে প্রি মেডিকেলে ধরা যাক আমি বায়োলজি মানে কোষের গঠনটা পড়লাম প্রি মেডিকেলের জন্য, তাহলে এই চ্যাপ্টারটা তো আমার এত আছে মানে এইচএসসি তো আছে, তাহলে আমি যখন মানে
প্রি মেডিকেলে এইটার এমসিকিউ গুলো ভালো মতো পড়লাম, তখন তো আমি ইচ্ছা করলে সিকিউ গুলো একটু দেখে রাখতে পারি, তাহলে তো এইচএসসির জন্য আমার সহজ হচ্ছে। ভেরি গুড। তাহলে তো এটা ভাই আরো বেশি ফ্রুটফুল হয়। যেমন আমি যেটা করতাম আর কি, যে আমি প্রি মেডিকেল যখন করতাম তখন হচ্ছে প্রথমে এমসিকিউ গুলো ভালো মতো দেখতাম, তারপরে সিকিউ গুলো দেখতাম, মানে মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভেন ম্যাথটা অনেক ভালো মতো করা ছিল। আর আলটিমেটলি আমার তো এইচএসসি রেজাল্ট আল্লাহর মধ্যে ভালো হয়েছে। এইচএসসি তে তুমি ময়মনসিংহ বোর্ডে ছেলেদের মধ্যে হাইয়েস্ট মার্ক পেয়েছিলে। আর বৃত্তি লিস্টে সেকেন্ড ছিলাম। আচ্ছা, যে কয়টা পরীক্ষা হয়েছে, পরীক্ষা তো সবগুলো হয় নাই। ম্যাথটা হলে হয়তো আরেকটু বেশি থাকতো মার্ক। হ্যাঁ, তো মানে প্রি মেডিকেলে আমার কাছে এটা মনে হয় যে প্রি মেডিকেল করলে আসলে পরীক্ষার প্যাটার্নটা সম্পর্কে জানা যায়, প্রশ্নের প্যাটার্নটা সম্পর্কে অ্যাকাস্টমড হওয়া যায়, যেটা আফটার এইচএসসি মেডিকেলের জার্নিটা শুরু করতে হেল্প করে, যে খুব দ্রুত ফাস্ট মুভ করা যায়। যারা এবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে 25 ব্যাচ, ওদেরকে আসলে প্রস্তুতিটা কবে শুরু করা উচিত? এইচএসসির আগেই কি মেডিকেলের প্রস্তুতি শুরু করা উচিত, নাকি এইচএসসির পরে শুরু করা উচিত? আমার মনে হয় ভাই এসএসসির আগেই উচিত, তাহলে একটা অনেক ধারণা থেকে অ্যাডমিশন টাইমে গিয়ে তা অনেক হেল্পফুল হয়। অনেকে দেখে যায় প্রি মেডিকেল করে না বা মেডিকেল বিষয়ে কোনো ধারণা রাখে না, তারপর দেখা যায় অ্যাডমিশন টাইমে অনেক প্রেশার হয়ে যায়, যেখানে আগে যারা প্রি মেডিকেল করে তাদের দেখা যায় অল্প পড়লেও কোচিংয়ে ভালো মার্কস আসতে থেকে একটা কনফিডেন্স তৈরি হয়। কিন্তু যাদের আগে থেকে ধারণা থাকে না, তাদের দেখা যায় অনেক পড়তেছে কিন্তু জানে না কোশ্চেন কেমন হবে, কোথা থেকে কোশ্চেন আসবে, তার জন্য দেখা যায় অনেক পড়লেও মার্ক কম আসে আর হতাশ হয়ে যায়।